বাংলাদেশ এবং বাংলাদেশের মতো যদি বলি যে দুর্বল স্বাস্থ্য খাত এবং জলবায়ু পরিবর্তনে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, বাংলাদেশ এটির অন্যতম ভিকটিম। এই দেশগুলোর জন্য আসলে কতটা ভাবনার? বাংলাদেশে তার অভিঘাত আসলেই পড়বে যদি ট্রাম্প প্রথম দিনের যে জমকালো বক্তৃতা দিয়ে চমকে দেওয়ার চেষ্টা করেছেন সেগুলোর বাস্তবায়ন আসলে সামনের দিনগুলোই বলবে। এখন আওয়ামী লীগাররা তাদের মতো করে বসার জায়গা খোঁজার চেষ্টা করছেন যে এবার ট্রাম্প আসলে বুঝি এই হবে, ইন্ডিয়া এটা করবে। বর্তমানে যেহেতু যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টটা মনে করা হয় যেহেতু বিগত বাইডেন প্রশাসনের এক ধরনের সমর্থন ছিল তাদের ক্ষমতায় আসার জন্য, ফলে ট্রাম্প হয়তো এটাকে অল্টার করতে পারেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার যে বিষয়টি, এখন এখানে এই যে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো যদি বলি যে দুর্বল স্বাস্থ্য খাত এবং জলবায়ু পরিবর্তনে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো রয়েছে, বাংলাদেশ এটির অন্যতম ভিকটিম। এই দেশগুলোর জন্য আসলে কতটা ভাবনার, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন বুরহানুল হক সম্রাট? ধন্যবাদ আশফাক এবং আমার সহ আলোচক শিক্ষক স্যারকে। একটা বিষয় আমি একটু বলতে চাই। কালকে যখন এই ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছিলেন, আশফাক, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, বা আমাদের সময় 11:15টার সময় মূল কার্যক্রমটা শুরু হলো, আমি যদি ভুল না করি। তারপরে আমি রাত 1:30টা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা দেখেছি এবং গণতন্ত্রের যে সৌন্দর্য সেই আলোচনাটা আমি আসলে একটু করতেই চাই যে ট্রাম্প যখন শপথ নিচ্ছেন তখন তার কমলা হ্যারিস যাকে তিনি হারিয়েছেন অথবা বিদায়ী প্রেসিডেন্ট তাকে পাশে রাখলেন এবং ওনার যে দীর্ঘ বক্তব্য উনি রাখলেন ক্যাপিটাল হিলে, সেখানে সেই বক্তব্যের মাঝামাঝি সময় যখন আপনি যে কথাটি বলছেন যে এই যে নির্বাহী আদেশের কথা আসলো এবং উনি সিরিয়ালি বলতে শুরু করলেন ওনার প্রচলিত ঢঙে, এবং হ্যাঁ আপনি যদি যেটা দেখাচ্ছেন, এবং সেই এই ওতটা নেওয়ার পরেই কিন্তু উনি তার পরপরই শুরু করলেন এবং ওনার বক্তৃতার মাঝামাঝি সময় উনি থামলেন, এইটার রিয়াকশন সেটি জানার চেষ্টা করলেন যে এইটিকে কিভাবে দেখা হচ্ছে। যদিও এটি খুবই স্বাভাবিক যে তার সমর্থিত লোকেরাই সেই ক্যাপিটাল হিলের সেই জায়গাটিতে ভরপুর ছিল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি, আপনি যে প্রশ্নটি করেছেন সেই আলোচনায় আমি যাব, কিন্তু গণতন্ত্রের যে সৌন্দর্যটা সেটা আসলে আমি একটু বলতেই চাই যে দীর্ঘ সময় ধরে তারপরে যে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনকে বিদায় দেয়া হলো, পুরো প্রক্রিয়াটা চমৎকার। কিন্তু ট্রাম্প যেটি বারবার বলবার চেষ্টা করলেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, উনি ওনার বক্তব্য শেষ লাইনটিও এভাবে বললেন যে আমি যে দুষ্কৃতকারীদের হাত থেকে বাঁচলাম এবং গড আমাকে বাঁচালেন, এবং এটা বাঁচিয়েছেন এই কারণে যে আমেরিকাকে যেন আমি গ্রেট করে তুলি। তো সেই আমেরিকা গ্রেট কিভাবে হয়? সেই আমেরিকা তো ইউনেস্কোকে সাপোর্ট করে, সেই আমেরিকা ইউনিসেফকে সাপোর্ট করে, সেই আমেরিকা বিশ্বব্যাপী যে মরুলিপনার জায়গাটা আমরা আমেরিকাকে দিতে চাই সেটি কি অর্থে? যেন সে সবার সহযোগিতার একটি ভরসার জায়গা তৈরি করেছে আমেরিকা, তাই তো? আমেরিকার সংবিধান সেভাবে রচিত এবং সারা পৃথিবীব্যাপী আমেরিকার একটি চোখ থাকে। সেই জায়গা থেকে ট্রাম্প যখন বলেন যে উনি প্যারিস থেকে বের হয়ে যাবেন, উনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাবেন, এবং বাংলাদেশের মতো দেশ, আপনি নিশ্চয়ই জানেন যে জলবায়ু যে পরিবর্তনের অভিঘাত তার অন্যতম ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ, এবং ট্রাম্প যদি সত্যি এটি মিন করে থাকেন, প্রথম দিন তো অনেক কথাই বলে, ধীরে ধীরে প্রতিক্রিয়ার প্রেক্ষিতে সেই বিষয়গুলো হয়তো রিভাইজ হবে কিছু জিনিস, কিন্তু প্যারিস চুক্তি থেকে উনি বের হয়ে গেলেন। উনি এটি আগেও করেছেন এবং আমরা দেখেছি প্রচন্ড হতাশা নিয়ে সারা পৃথিবীর পরিবেশবাদীরা তাকিয়েছিলেন যে ট্রাম্প শেষ পর্যন্ত এটি করবেন। উনি করেছেন, উনি ইউনেস্কো থেকে বের হয়ে গেছেন, উনি ইউনিসেফ কে কোনো সহযোগিতা করতে চাননি। উনি বারবার বলেছেন যে ইউনেস্কোর এত দায় কেন শুধু আমেরিকা একা নেবেন। আমেরিকা এই কারণেই নিতে হতো যে আমেরিকা গ্রেট ছিল সারা পৃথিবীর জন্য, আমেরিকা একটা মডেল এবং মোরাল যাকে বলা হয়, বিশ্ব নেতৃত্বের জায়গাটা তো আমেরিকা শুধু শুধু আমেরিকাবাসীর জন্য করেন না, সারা পৃথিবীর জন্য করেছিলেন, এমনটাই আমরা মনে করে থাকি। সেইখানে বাংলাদেশে তার অভিঘাত আসলেই পড়বে যদি ট্রাম্প প্রথম দিনের যে জমকালো বক্তৃতা দিয়ে চমকে দেওয়ার চেষ্টা করেছেন সেগুলোর বাস্তবায়ন আসলে সামনের দিনগুলোই বলবে। তবে বাংলাদেশের প্রেক্ষিতে হ্যাঁ এই যে বিশেষ দুটি জায়গা আপনি তুলেছেন, সেটিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অন্তত আগের থেকে বেশি বলে আমার মনে হয়। আশফাক, জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসি আরেকটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পারলাম যে ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শপথ নেয়ার ফলে
যেটি হয়েছে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সমর্থক তারা মোটামুটি ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন, সামাজিক মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যে আসলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং আমরা বিগত সময় এই ধরনের ঘটনা দেখেছি, এতে আসলে এত আনন্দিত উৎসাহিত কোনো রাজনৈতিক অথবা যেই রাজনৈতিক দলই হোক তাদের আসলে হওয়ার কি আছে, আপনি কিভাবে দেখছেন বুরহানুল হক সম্রাট? আসলে এটি তো যার যার মতো করে তার তার বিশ্লেষণ হবে। আমি যেটি বলছি সেটি চূড়ান্ত এমন আমি নিজেও মনে করি না, কিন্তু যে আলাপটা দেখি আর কি, আমি দেখেছি গতকালকে মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগের, উনি বলবার চেষ্টা করেছেন যে হ্যাঁ, যেহেতু বাইডেন প্রশাসনের সাথে এই বর্তমান যে সরকার আমাদের রয়েছে তাদের একটি ভালো সম্পর্ক, ক্লিনটন, হিলারি ক্লিনটন, ওবামা সব মিলিয়ে একটি আলাদা সম্পর্কের কথা আমরা জানি। সেই জায়গাটিতে যখন ট্রাম্প আসেন তখন যারা আওয়ামী লীগ 15 বছর শাসন করছে দেশটাকে, তারা যখন আর থাকতে পারেন না, তারা কোথাও না কোথাও একটা ভরসার জায়গা নিজেরা নিজেরা তৈরি করেন। যেভাবে আমরা দেখেছি গত 15 বছরে যখন বিএনপি ক্ষমতার বাইরে ছিল, বিদেশিদের সাথে যখন কথা হতো এক ধরনের ভরসার জায়গা তাদের নেতাকর্মীরা পেতেন এবং নিজেদের মধ্যে আলাপ করতেন। ঠিক সেই অবস্থাটাই কিন্তু আশফাক বদলে গেছে। এখন আওয়ামী লীগেরা তাদের মতো করে ভরসার জায়গা খোঁজার চেষ্টা করছেন যে এবার ট্রাম্প আসলে বুঝি এই হবে, ইন্ডিয়া এটা করবে। বাস্তবতা আসলে এত সহজ নয়। আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট যিনি হন না কেন, আমেরিকার যে মূল পদ্ধতিগত জায়গায় যে নীতিমালার মধ্য দিয়ে আমেরিকা চলে, সেখানে বাংলাদেশের মতো এত ক্ষুদ্র একটি দেশের নীতি নির্ধারণী জায়গায় অনেক বড় ধরনের পরিবর্তন আসবে, এটি মোহাম্মদ আরাফাত নিজে বিশ্বাস করেন বলে আমার মনে হয় না, কিন্তু বলতে হয় কারণ কর্মীদেরকে উদ্দীপ্ত করতে হয়। এটি এটি প্রচলিত। আমরা যখন দেখেছি যে ক্ষমতার পালাবদলের মধ্যে যখন দলগুলো এক ধরনের আস্থাহীনতার মধ্যে পড়ে অথবা আশার জায়গা তৈরি হয়, সেখানে আওয়ামী লীগের এখন এই খড়কুটোর মতো করে কোনো একজন ট্রাম্প, কোনো একজন অন্য দেশের কোন রাষ্ট্রপতির কোন একটি ভালো কথা যেটি বাংলাদেশের বর্তমান সরকারের বিপক্ষে যায়, সেটি তাদেরকে আশাবাদী করে তোলে। এটি আসলে আমাদের রাজনীতির গতিধারা। এই নিয়ে খুব বড় করে বলবার সময় এখনো এসেছে বলে আমি মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। সৈয়দ আব্দুল আল মামুন, একই বিষয় আপনি বিষয়টি কিভাবে দেখছেন অথবা কি বলবেন? দেখুন, আমাদের যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তার যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একজন নোবেল লরিয়েট এবং গ্লোবাল সিটিজেন তাকে বলা যায়, কারণ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে বিজনেস, তিনি প্রথমত একজন শিক্ষক ছিলেন, পরবর্তীতে তিনি একজন এনজিও কর্মী হিসেবে পুরো পৃথিবীতে তার যে সামাজিক ব্যবসা বলে তত্ত্বটা তিনি দিয়েছেন, সেইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্লিনটন প্রশাসন থেকে শুরু করে বাইডেন প্রশাসন, তারা কিন্তু ওই নীতিটা গ্রহণ করেছে, এবং যার জন্য ক্লিনটন ফাউন্ডেশনের সাথেও খুব গভীরভাবে ব্যবসায়িক বা অন্য বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা জড়িত। সেজন্য সাধারণত মনে করা হয় যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যতই গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলি, কিন্তু প্রচন্ড হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মতো অবস্থা, এবং অনেকে মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন একজন রিভেঞ্জ প্রেসিডেন্টের মতো আচরণ করছেন। আপনি দেখেন যে নির্বাচনী যখন চলছিল তখন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং তাকে বিভিন্ন রকম জেল জরিমানা করার চেষ্টা করা হয়েছিল, মামলা দেওয়া হয়েছিল, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক্স প্রেসিডেন্টদের ক্ষেত্রে সাধারণত ঘটে না। এরকম কিছু বিবেচনা করে অনেকে মনে করেন যে যেহেতু বিগত প্রশাসনের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা চরম খারাপ সম্পর্ক, এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে তিনি প্রথম কর্ম দিবসেই কিন্তু বাইডেন প্রশাসনের যে প্রশাসনে যারা ছিল তাদের বিরুদ্ধে বিচার এবং শুদ্ধিকরণের উদ্যোগ নিয়েছেন। কাজেই এইগুলো থেকে অনেকে মনে করেন যে বর্তমানে যেহেতু যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টটা মনে করা হয় যেহেতু বিগত বাইডেন প্রশাসনের এক ধরনের সমর্থন ছিল তাদের ক্ষমতায় আসার জন্য, ফলে ট্রাম্প হয়তো এটাকে অল্টার করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।